টপিক হচ্ছে হৃদচক্র। তাহলে সবার প্রথমে হচ্ছে হৃদচক্র কি জিনিস বা কার্ডিয়াক সাইকেল কি জিনিস, তাহলে বোঝাই যাচ্ছে কথায় যে এটা হচ্ছে একটা সাইকেল। ঠিক আছে, তাহলে একটা সাইকেলের মধ্যে কি থাকবে, যেখান থেকে শুরু হবে সেখানে গিয়ে আবার শেষ হবে, এটাই হচ্ছে সাইকেল। আচ্ছা, তাহলে এটা হচ্ছে মূলত দুইটা পার্ট আছে, একটা হচ্ছে সিস্টোল আর একটা হচ্ছে ডায়াস্টোল। এখন কথা হচ্ছে সিস্টোল কি আর ডায়াস্টোল কি। সিস্টোল শব্দের অর্থ হচ্ছে সংকোচন, ঠিক আছে, অর্থাৎ হার্টের যে সংকোচন সেটাকে আমরা বলতেছি হচ্ছে সিস্টোল। আর সংকোচনের পরে একটা জিনিস নর্মালি কি হবে, যেহেতু মাসেল সেহেতু সংকোচনের পরে হবে প্রসারণ, এই ঘটনাটাকে বলা হচ্ছে ডায়াস্টোল। ঠিক আছে, তাহলে সিস্টোল মানে হচ্ছে সংকোচন আর ডায়াস্টোল শব্দের অর্থ হচ্ছে প্রসারণ। এখন একটা সিস্টোল আর একটা ডায়াস্টোল মিলে কি তৈরি হয়, এই একটা সিস্টোল আর একটা ডায়াস্টোল মিলেই হচ্ছে আমার একটা হৃদচক্র তৈরি হয়। ঠিক আছে, তাহলে হৃদচক্র কি জিনিস, আমার সিস্টোল আর ডায়াস্টোল মিলে যে সময়টা লাগতেছে সেটা হচ্ছে আমার হৃদচক্র। আচ্ছা, আর সিস্টোলের সময় হার্টে যে পুশ করবে তখন যে প্রেশারটা হবে সেটাকে বলা হচ্ছে সিস্টোলিক প্রেশার, আর ডায়াস্টোলের সময় হার্ট যখন প্রসারিত হবে তখন যে প্রেশারটা থাকবে সেটা হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার। এখন বোঝাই যাচ্ছে সিস্টোলে যেহেতু সংকোচন হচ্ছে সেক্ষেত্রে প্রেশারটা থাকবে বেশি, এ কারণে সিস্টোলিক প্রেশার হাই। আর ডায়াস্টোলের সময় যেহেতু প্রসারণ হচ্ছে তখন সব কিছু বাইরে থেকে এসে হার্টে আসবে, সুতরাং এখানে প্রেশারটা হবে লো। তাহলে সিস্টোলিক প্রেশার বেশি, ডায়াস্টোলিক প্রেশার কম। আর হৃদচক্র কি জিনিস, একটা সিস্টোল আর একটা ডায়াস্টোল মিলে যা তৈরি হয় সেটাই হচ্ছে আমার হৃদচক্র। এখন এখান থেকে হচ্ছে আমাদের সরাসরি প্রশ্ন আসতে পারে যে হার্টের সংকোচনকে কি বলে, হার্টের প্রসারণকে কি বলে, সিস্টোল বা ডায়াস্টোল। এছাড়া আরেকটা প্রশ্ন করতে পারে সিস্টোল ডায়াস্টোল মিলে কি তৈরি হয়, হৃদচক্র তৈরি হয়। এছাড়া অনেক সময় এখান থেকে ছোট ছোট ক্যালকুলেশন আসতে পারে। ঠিক আছে, কেমন ক্যালকুলেশন, যে 1 মিনিটে একটা হার্ট বিট করে হচ্ছে 80 বার। ঠিক আছে, আমার 60 সেকেন্ডে বিট করতেছে হচ্ছে 80 বার। তাহলে এখানে একটা হৃদচক্রের সময়কাল কত, কিভাবে বের করব, একটা হৃদচক্র মানে কি আমার একবার বিট করতে যে সময়টা লাগতেছে, অর্থাৎ 80 বার বিট করে 60 সেকেন্ডে, একবার বিট করে কত সেকেন্ডে। ঠিক আছে, তাহলে এটা যেটা অ্যান্সার আসবে সেটাই হচ্ছে আমার হৃদচক্রের সময়কাল। আচ্ছা, এখন জেনারেলি এটাকে কত ধরা হয়, এটাকে হচ্ছে 0.8 সেকেন্ড ধরা হয়। এই 0.8 সেকেন্ড কি কি মিলে 0.8 সেকেন্ড, ঠিক আছে, একটা হচ্ছে সিস্টোল এবং ডায়াস্টোল মিলেই হচ্ছে 0.8 সেকেন্ড। অর্থাৎ এখানে অ্যাট্রিয়ামের সিস্টোল এবং ডায়াস্টোলেও আমার 0.8 সেকেন্ড লাগতেছে, একইভাবে ভেন্ট্রিকলের সিস্টোল এবং ডায়াস্টোলেও 0.8 সেকেন্ড লাগতেছে। আচ্ছা, এখন যদি আমরা হৃদচক্রকে ভাগ করি, এটাকে কয়টা ধাপে ভাগ করা হয়েছে, 4টা ধাপে ভাগ করা হয়েছে। ঠিক আছে, তোমরা সবসময় এটা মাথায় রাখবা, ডায়াস্টোল সিস্টোল, সিস্টোল ডায়াস্টোল। ঠিক আছে, এই জিনিসটা জাস্ট দুইবার নিজে নিজে বলবা নিজেকে, তাহলেই হচ্ছে এই জিনিসটা মাথায় থাকবে। তাহলে কি কি বললাম, ডায়াস্টোল সিস্টোল, সিস্টোল ডায়াস্টোল। এখন সবার প্রথম দুইটা হচ্ছে অ্যাট্রিয়ামের, পরের দুইটা হচ্ছে ভেন্ট্রিকলের। ঠিক আছে, প্রথম দুইটা অ্যাট্রিয়ামের, পরের দুইটা ভেন্ট্রিকলের, ডায়াস্টোল সিস্টোল, সিস্টোল ডায়াস্টোল, এটা যেন সবসময়ের জন্য মাথায় থাকে। এরপরে এই অ্যাট্রিয়াম আমরা জানি অ্যাট্রিয়াম ভেন্ট্রিকলের চেয়ে তুলনামূলক ছোট। ঠিক আছে, নিলয়গুলো বড়, অ্যাট্রিয়াগুলো হচ্ছে ছোট। তাহলে কি হবে, তাহলে অ্যাট্রিয়ামের সিস্টোলে সময় লাগবে কম, আমি এভাবে মনে রাখতাম। তাহলে এটা হচ্ছে কত সেকেন্ড, 0.1 সেকেন্ড। আচ্ছা, আর ডায়াস্টোলে কত সময় লাগবে বাকিটা, কারণ এই দুইটা মিলে অবশ্যই কত হইতে হবে আমার 0.8 হবে, আবার এই দুইটা মিলে কত হবে 0.8। সো অ্যাট্রিয়াম যেহেতু ছোট, এটা সিস্টোলে সময় লাগবে কম, কত 0.1 সেকেন্ড। এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ডায়নামিক আর একটা হচ্ছে অ্যাডাইনামিক। ঠিক আছে, প্রথম পার্টটা কত, এটার অর্ধেক অর্থাৎ 0.05 সেকেন্ড, পরের পার্টটাও কত, এটার অর্ধেক 0.05 সেকেন্ড। তাহলে গেল অ্যাট্রিয়ামের সিস্টোলে কত 0.1 সেকেন্ড, তাহলে বাকি থাকলো কত 0.7 সেকেন্ড। এই গেল হচ্ছে আমার অ্যাট্রিয়ামের ডায়াস্টোল, এরপরে সিস্টোল। এটা সবসময় মাথায় রাখতে হবে, ডা সি সিডা বা ডিএস এসডি দিয়ে মাথায় রাখতে পারো। এরপরে হচ্ছে ভেন্ট্রিকলের সিস্টোল। এখন ভেন্ট্রিকল হচ্ছে তুলনামূলক বড়, ঠিক আছে, এই কারণে ভেন্ট্রিকলের সিস্টোলে এত কম সময় লাগবে না, কত লাগবে 0.3 সেকেন্ড। আচ্ছা, এখন এটা কিভাবে মাথায় রাখবো, কারণ আমরা জানি মেইনলি সিস্টোলগুলো মূলত কি দিয়ে মনে রাখবো, এক্ষেত্রে হচ্ছে সময় কম লাগবে, ডায়াস্টোলের সময় বেশি লাগবে, সিস্টোলের সময় লাগবে কম। আবার অ্যাট্রিয়ার চেয়ে ভেন্ট্রিকল বড়, এ কারণে অ্যাট্রিয়ামের সিস্টোলের চেয়ে ভেন্ট্রিকলের সিস্টোলের সময় লাগবে আমার বেশি। গেল, তাহলে এখানে কত বাকি থাকে 0.5 সেকেন্ড। তাহলে এই হচ্ছে আমার হৃদচক্র, এখানেও মিলে কত হয়েছে 0.8 সেকেন্ড। এই সময়কালগুলো অবশ্যই মনে রাখতে হবে। এরপরে আমরা আসি হার্ট সাউন্ডে। ঠিক আছে, হার্ট সাউন্ড কি কি আছে, আমরা জানি হার্ট সাউন্ড হচ্ছে আমাদের দুইটা, একটা হচ্ছে লাভ আর একটা হচ্ছে ডাব। ঠিক আছে, তোমরা সবসময় মাথায় রাখবা যে অ্যাট্রিয়ামের সংকোচন বা প্রসারণ উপরের দুইটাতে কোনো হার্ট সাউন্ড নাই, তাহলে হার্ট সাউন্ড কোন দুইটাতে, এই দুইটাতে আছে। ঠিক আছে, ডায়াস্টোলে ডাব আর সিস্টোলে হচ্ছে লাভ। জাস্ট এটুকু মাথায় রাখতে পারলেই চলবে যে কখন কোন হার্ট সাউন্ডটা হয়। ঠিক আছে, ভেন্ট্রিকলের যখন সিস্টোল হবে তখন কোন শব্দ হবে, লাভ হবে। আর ভেন্ট্রিকলের যখন ডায়াস্টোল হবে তখন কোন শব্দ হবে, ডাব হবে। ঠিক আছে, এখন এক্ষেত্রে লাভ শব্দটা কেন হচ্ছে, অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভগুলো বন্ধ হওয়ার জন্য। আর এক্ষেত্রে ডাব শব্দটা কেন হচ্ছে, সেটা হচ্ছে সেমিলুনার কপাটিকাগুলো বন্ধ হওয়ার জন্য। তাহলে হৃদচক্র যদি আমি সামারাইজ করি, কি কি প্রশ্ন, সবার প্রথমে হচ্ছে সিস্টোল কাকে বলে, এরপর হচ্ছে ডায়াস্টোল কি, এরপর হচ্ছে একটা হৃদচক্র কি, হৃদচক্রের সময়কাল কত, অথবা এখান থেকে তোমাকেও ক্যালকুলেট করতে বলতে পারে যে সংকোচন প্রসারণ হচ্ছে মিনিটে 90 বার বা মিনিটে 100 বার, তুমি সেক্ষেত্রে হৃদচক্রের সময়কালটা বের করো।
এরপরে কয়টা ধাপে আমরা ভাগ করতে পারি? 4টা ধাপে ভাগ করতে পারি। কি কি? ডায়াস্টল, সিস্টল, সিস্টল, ডায়াস্টল। কার কার? উপরের দুটো অ্যাট্রিয়া, নিচের দুটো হচ্ছে ভেন্ট্রিকল। এখন অ্যাট্রিয়া যেহেতু ছোট, এর সময়কাল লাগবে কম, এই কারণে সিস্টলে লাগে 0.1 সেকেন্ড, আর ভেন্ট্রিকলের সিস্টলে লাগে 0.3 সেকেন্ড। এখন সিস্টলে সময় এমনিতেই কম লাগবে, ডায়াস্টলে বেশি লাগবে, এভাবে তোমরা মাথায় রাখবে। আচ্ছা গেল। তাহলে এরপরে হচ্ছে হার্ট সাউন্ড। সাউন্ডগুলো কখন হবে? আমরা বললাম অ্যাট্রিয়ায় কোনো শব্দ হবে না, ঠিক আছে? শব্দ হবে কোথায়? শব্দ হবে আমার ভেন্ট্রিকলে। তাহলে ভেন্ট্রিকলে যদি শব্দ হয়, আমার ডায়াস্টলে ডাব, ডায়াস্টলে ডাব হলে সিস্টলে লাভ, এটা আমার এমনিতেই মনে থাকবে। তাহলে এ গেল হচ্ছে আমার হৃদচক্র। হৃদচক্র থেকে এমনিতেও প্রশ্ন তুলনামূলক কম আসে, এর বেশি হৃদচক্র থেকে সাধারণত কিছু আসবে না। তাহলে এই প্রশ্নগুলো সবগুলো কভার করলে আমার এই টপিকটা শেষ। এরপরে হচ্ছে হার্ট কিভাবে বিট করে, ঠিক আছে? এখন হার্টের বিটিংয়ের যে এটাকে বলা হচ্ছে মায়োজেনিক নিয়ন্ত্রণ, ঠিক আছে? এক্ষেত্রে মায়ো শব্দটার অর্থ কি? এই মায়ো শব্দটার অর্থ আমি আগেও বলছি, সেটা হচ্ছে মাসেল, ঠিক আছে? মায়ো শব্দের অর্থ হচ্ছে মাসেল। আর জেনিক শব্দটা আসছে কোথা থেকে? আসছে হচ্ছে জেনেসিস থেকে। জেনেসিস মানে কি? তৈরি হওয়া। আচ্ছা, তাইলে এই যে নিয়ন্ত্রণটা, এই কন্ট্রোলটা কোথা থেকে তৈরি হয়? এটা হার্টের মাসেল থেকেই তৈরি হয়, এ কারণে এটাকে বলা হচ্ছে মায়োজেনিক কন্ট্রোল বা মায়োজেনিক নিয়ন্ত্রণ। এখন হার্ট মাসেলের নর্মাল মাসেলগুলো কিন্তু এটা কন্ট্রোল করে না, এটার জন্য কিছু স্পেশাল টিস্যু থাকে, যে টিস্যুগুলোকে কি বলা হয়? যে টিস্যুগুলোকে বলা হয় হচ্ছে জাংশনাল টিস্যু। তাহলে এখন যদি আমাকে বলে যে হার্টের যে মায়োজেনিক নিয়ন্ত্রণের পেছনে দায়ী কে, কোন টিস্যু? আমার জাংশনাল টিস্যু, ঠিক আছে? কোনটা? কার্ডিয়াক মাসেল নাকি জাংশনাল টিস্যু? দুইটা যদি আমাকে দেয়, সেক্ষেত্রে আমি অ্যান্সার করবো জাংশনাল টিস্যু। ওকে, তাহলে গেল এখন জাংশনাল টিস্যু। এখন আমাকে জানতে হবে আমার জাংশনাল টিস্যুর মধ্যে কি কি আছে। আচ্ছা, তাহলে এখন আমার জাংশনাল টিস্যুর মধ্যে কি কি আছে এটা আমরা আগে পড়ে আসছি। এসএ নোড, এভি নোড, এরপরে কি? এভি নোড থেকে হচ্ছে বান্ডল অফ হিজ, হিজ থেকে হচ্ছে দুইটা ব্রাঞ্চ, একটা হচ্ছে রাইট ব্রাঞ্চ, একটা হচ্ছে লেফট ব্রাঞ্চ, আর আলটিমেটলি কি যায়? আলটিমেটলি যায় হচ্ছে পার্কিনজে ফাইবারে। আচ্ছা, তাহলে এখানে সবার প্রথমে থাকবে হচ্ছে আমার এসএ নোড, এরপরে কি? এরপরে হচ্ছে আমার এভি নোড, এরপরে হচ্ছে যে বান্ডল অফ হিজ, বান্ডল অফ হিজ থেকে হচ্ছে দুইটা ব্রাঞ্চ, একটা হচ্ছে রাইট ব্রাঞ্চ, একটা হচ্ছে লেফট ব্রাঞ্চ, আর এরপরে এখান থেকে হচ্ছে ভেন্ট্রিকলের মাসেলগুলোতে হচ্ছে ফাইবার বের হবে, যেগুলোকে বলা হচ্ছে আমার পার্কিনজি ফাইবার। আচ্ছা, তাহলে এখন সবার প্রথমে হচ্ছে আমার যে প্রশ্নটা, সেটা হচ্ছে আমার ন্যাচারাল পেসমেকার কোনটা? আমার ন্যাচারাল পেসমেকার কোনটা? এসএ নোড। খুবই 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ন্যাচারাল পেসমেকার কোনটা, ঠিক আছে? তাহলে আমার এসএ নোড হচ্ছে আমার ন্যাচারাল পেসমেকার। আচ্ছা, তাহলে ন্যাচারাল পেসমেকার এসএ নোড, এটা কোথায় থাকতেছে? এটা থাকতেছে হচ্ছে আমার রাইট অ্যাট্রিয়াতে, ঠিক আছে? আমার রাইট অ্যাট্রিয়া আর সুপিরিয়র ভেন্ট্রিকলের মাঝখানে একটা যে ফাঁকা জায়গা থাকে, মেইনলি সেখানে এসএ নোডটা থাকে। এরপরে তোমরা এটা দৈর্ঘ্য, প্রস্থ, চওড়া এটা মাথায় রাখবা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে, সেটা হচ্ছে আমাদের নর্মাল বা ন্যাচারাল পেসমেকার কোনটা? আমাদের পেসমেকার কোনটা? সেটা হচ্ছে এসএ নোড। আচ্ছা, এখন এটা কোথায় থাকে? এটা থাকে হচ্ছে রাইট অ্যাট্রিয়ামে। এখন এসএ নোড থেকে খোঁজ খবরগুলো চলে যাবে কোথায়? এভি নোডে। আচ্ছা, এই এভি নোডকে কি বলা হয়? এই এভি নোডকে বলা হয় সংরক্ষিত পেসমেকার, ঠিক আছে? বা রিজার্ভ পেসমেকার। কেন সংরক্ষিত বলা হয়? কোনো কারণে আমার এসএ নোড নষ্ট হয়ে গেছে, তখন হার্টটা বিট করবে এই এভি নোডের যেই বিটিং পাওয়ারটা আছে সেটার উপর ভিত্তি করে, ঠিক আছে? তাইলে আমার এভি নোডকে কি বলা হচ্ছে? এভি নোডকে বলা হচ্ছে সংরক্ষিত পেসমেকার। আর এভি নোড থেকে এরপরে কোথায় চলে যাবে ইম্পালসটা? চলে যাবে বান্ডল অফ হিজে। এই যে এই পার্টটাকে বলা হয় বান্ডল অফ হিজ। এই যে বান্ডল অফ হিজ, এভি নোডে যখন ইম্পালসটা যায় তখন কিছুটা সময় লাগে, যেটাকে বলা হয় হচ্ছে এভি নোডাল ডিলে। আচ্ছা, এরপরে এভি নোডে সেই সময়টা পার করে সেটা চলে গেল বান্ডল অফ হিজে। বান্ডল অফ হিজ দিয়ে হচ্ছে রাইট ব্রাঞ্চ এবং লেফট ব্রাঞ্চ, এবং আলটিমেটলি এটা কোথায় চলে যাবে? আলটিমেটলি এটা চলে যাবে হচ্ছে আমার পার্কিনজি ফাইবারে, ঠিক আছে? এই পার্কিনজি ফাইবারগুলো কোথায় সাপ্লাই দেয়? ভেন্ট্রিকলের মাসেলে। অবশ্যই মাথায় রাখবা অ্যাট্রিয়ানা ভেন্ট্রিকল, এটা হচ্ছে ভেন্ট্রিকলের মাসেলে। আচ্ছা, এবার হচ্ছে ভেন্ট্রিকলের মাসেলগুলো কি টাইপের মাসেল? আমরা জানি এক্ষেত্রে হচ্ছে সবগুলাই কার্ডিয়াক মাসেল, ঠিক আছে? হার্টের কার্ডিয়াক মাসেল। আর এটা কোথায় থাকে? এপিকার্ডিয়াম, মায়ো নাকি এন্ডোকার্ডিয়াম? এটা থাকে হচ্ছে মায়োকার্ডিয়ামে। গেল। এরপরে কার্ডিয়াক মাসেলের বিশেষ বৈশিষ্ট্য কি? কার্ডিয়াক মাসেলের একটা বিশেষ বৈশিষ্ট্য আমরা জানি, ইন্টারক্যালাটেড ডিস্ক। এই হচ্ছে আমার মায়োজেনিক নিয়ন্ত্রণের পড়া। তাহলে সবার প্রথমের প্রশ্ন, হার্টের যে কন্ট্রোলটা হয়, এই কন্ট্রোলটা কিসের মাধ্যমে হয়? এটা হয় হচ্ছে জাংশনাল টিস্যুর মাধ্যমে। এরপরে তোমাকে প্রশ্ন করতে পারে যে নিচের কোনটি জাংশনাল টিস্যুর অন্তর্ভুক্ত নয়, ঠিক আছে? সেক্ষেত্রে হচ্ছে বান্ডল অফ হিজ, এখানে হিজের জায়গায় অন্য কিছু একটা ওয়ার্ড দিয়ে দিল, অথবা পার্কিনজে ফাইবার, এই পার্কিনজে শব্দটা চেঞ্জ করে দিল, অথবা ফাইবার শব্দটা চেঞ্জ করে দিল। তাইলে অবশ্যই আমাকে প্রথমে নামগুলো মনে রাখতে হচ্ছে, এসএ নোড, এভি নোড, বান্ডল অফ হিজ, পার্কিনজে ফাইবার। এরপরে হচ্ছে আমার ন্যাচারাল পেসমেকার কোনটা? ন্যাচারাল পেসমেকার কোনটা? আমার এসএ নোড। এসএ নোড হচ্ছে ন্যাচারাল পেসমেকার। কোথায় থাকে? থাকে হচ্ছে আমার রাইট অ্যাট্রিয়ামে। এরপরে এসএ নোড থেকে ইম্পালসটা কোথায় যায়? এভি নোডে যায়। সংরক্ষিত পেসমেকার কাকে বলা হয়? এভি নোডকে বলা হয় সংরক্ষিত পেসমেকার।
আর এভি নোড থেকে যখন ইম্পালসটা যায় তখন কিছুটা সময় লাগে। এই ঘটনাটাকে কি বলা হয়? এই ঘটনাটাকে বলা হচ্ছে এভি নোডাল ডিলে। এভি নোড থেকে এটা কোথায় চলে যাবে? চলে যাবে হচ্ছে বান্ডেল অফ হিজে। আর বান্ডেল অফ হিজ থেকে এটা কোথায় চলে যাবে? সেক্ষেত্রে চলে যাবে পার্কিনজি ফাইবারে। আর এই ফাইবারগুলো কোথায় সাপ্লাই দেয়? এটা হচ্ছে ভেন্ট্রিকলের যে মাসেলগুলো আছে, ভেন্ট্রিকলের মাসেলগুলোকে সাপ্লাই দেয়। এরপরেও এখান থেকে যদি কিছু কোশ্চেন করতে চাই, সেক্ষেত্রে যেটা বললাম যে ভেন্ট্রিকলে যে মাসেলগুলো থাকে বা হার্টে যে মাসেলগুলো থাকে, এটা হার্টের কোন লেয়ারে থাকে? এটা কোন লেয়ারে থাকে? 3 লেয়ারের মধ্যে মায়োকার্ডিয়াম। ঠিক আছে, মায়ো শব্দের অর্থই মাসেল, তাহলে মায়োকার্ডিয়ামে থাকবে। আর পার্কিনজি ফাইবার তাইলে কোথায় সাপ্লাই দিচ্ছে? ভেন্ট্রিকলের মাসেলে। তাহলে ভেন্ট্রিকলের কোন লেয়ারে? ভেন্ট্রিকলের মায়োকার্ডিয়ামে। আর এরপরে যদি কোশ্চেন করে যে হার্টের মানে তোমার যে মাসেলগুলো আছে এটা কি টাইপের, এটা তো আমরা জানি এটা হচ্ছে কার্ডিয়াক মাসেল। আর কার্ডিয়াক মাসেলের একটা বিশেষ বৈশিষ্ট্য কি? এটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে ইন্টারক্যালাটেড ডিস্ক আছে। আচ্ছা, এরপরে আমরা তুলনামূলক সহজ একটা টপিকে চলে যাই, সেটা হচ্ছে রক্তচাপ। রক্তচাপ আসলে কি জিনিস? ধরো তোমার এরকম একটা নালী আছে অথবা যে কোনো একটা পাইপ, এটার মধ্যে দিয়ে যদি আমি পানি পাঠাই তাহলে কি হবে? পানিটা এই যে এটার যে গাত্র আছে এটার বডির চারদিকে একটা প্রেশার দিবে, এটাকেই বলা হচ্ছে প্রেশার। তো এই ক্ষেত্রে ব্লাড যখন আর্টারি বা ধমনির মধ্যে দিয়ে যায় তখন কি হয়? শিরা বা ধমনির মধ্যে দিয়ে গেলে তখন হচ্ছে এখানে একটা চাপ দেয়, যেটাকে বলা হচ্ছে ব্লাড প্রেশার। আচ্ছা, এই ব্লাড প্রেশার আবার কি কি ব্লাড প্রেশার? সিস্টোলিক আছে, ডায়াস্টোলিক আছে। সিস্টোলিক কি? সিস্টোলের সময় যে ব্লাড প্রেশার সেটা হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার। ডায়াস্টোলের সময় যে ব্লাড প্রেশার সেটা হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। ঠিক আছে, আর আরেকটা কোশ্চেন আগে আসছে, যদিও তোমাদের বইয়ে এখন অন্তর্ভুক্ত না, সিস্টোল আর ডায়াস্টোলিক প্রেশারকে যদি বাদ দেয় তাহলে যেটা বের হয় সেটা কি? সেটা হচ্ছে পালস প্রেশার। ঠিক আছে, তাইলে সিস্টোলিক প্রেশার বিয়োগ ডায়াস্টোলিক প্রেশার ইকুয়াল হচ্ছে পালস প্রেশার। এটা মাথায় রাখবা, এটা বর্তমানে বইয়ে নাই। আচ্ছা, এখন সিস্টোলিক প্রেশার, এটা যেহেতু সংকোচন হচ্ছে এখানে প্রেশারটা তুলনামূলক বেশি আর এখানে প্রেশারটা তুলনামূলক কম। আর আমরা ব্লাড প্রেশার মাপি কোন এককে? সেটা হচ্ছে মিলিমিটার মার্কারি এককে। আর কি দিয়ে মাপা হয়? যন্ত্রটার নাম কি? যন্ত্রের নাম হচ্ছে স্পিগমোম্যানোমিটার। ঠিক আছে, স্পিগমোম্যানোমিটার। এখান থেকে রক্তচাপ থেকে এগুলোই আমার ইম্পর্টেন্ট প্রশ্ন। সবার প্রথমে সিস্টোলিক ব্লাড প্রেশার কি কত, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কি কত, কি দিয়ে মাপা হয়, কোন এককে মাপা হয়, হাইপার টেনশন কোনটাকে বলে? এই যে সিস্টোলিক ব্লাড প্রেশার যেটা নর্মাল সেটার চেয়ে যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমরা এটাকে কি বলি? উচ্চ রক্তচাপ। ঠিক আছে, আর যদি কম হয় সেক্ষেত্রে এটাকে আমরা বলতেছি নিম্ন রক্তচাপ। আর সিস্টোলিক প্রেশার আর ডায়াস্টোলিক প্রেশার, এটা থেকে সিস্টোলিক থেকে ডায়াস্টোলিক বাদ দিলে কি বের হবে? সেটা হচ্ছে আমার পালস প্রেশার বের হবে। যন্ত্রের নাম কি? স্পিগমোম্যানোমিটার। এর চেয়ে বেশি আর ব্লাড প্রেশার থেকে আমাদের কিছু লাগবে না। এরপরে হচ্ছে আমাদের যে ব্লাড প্রেশারটা তো অনেক ওঠানামা করতে পারে। এই ওঠানামাটা কন্ট্রোল করে কে? এই ওঠানামাটা কন্ট্রোল করার জন্য আমাদের বডিতে কিছু রিসিপ্টর দেওয়া আছে। এখন রিসিপ্টর শব্দটার অর্থ কি? রিসিপ্টর শব্দের অর্থ হচ্ছে যে রিসিভ করে। ঠিক আছে, আর ব্যারো শব্দের অর্থ কি? ব্যারো শব্দের অর্থ হচ্ছে চাপ। এটা আমরা অনেক আগে থেকে পড়ে আসছি যে ব্যারোমিটার দিয়ে কি মাপে? চাপ মাপে। ঠিক আছে, এই ব্যারন শব্দের অর্থ হচ্ছে চাপ। তাহলে ব্যারো রিসিপ্টরগুলো কি রিসিভ করে? এই যে চাপের আদান প্রদান বা চাপের হচ্ছে ওঠানামা, এই যে খবরটা এটা রিসিভ করে হচ্ছে আমার ব্যারো রিসিপ্টর। এখন ব্যারো রিসিপ্টরগুলো তাহলে কি করতেছে? আমার ব্লাড প্রেশারটাকে হচ্ছে কন্ট্রোল করতেছে। ব্যারো রিসিপ্টর কয় ধরনের? একটা হচ্ছে উচ্চচাপ আর একটা হচ্ছে নিম্নচাপ। এই টপিকটা তুলনামূলক কঠিন, কিন্তু এখান থেকে প্রশ্ন খুবই কম আসার মতো। আচ্ছা, তাহলে এখন উচ্চচাপ ব্যারো রিসিপ্টর আর একটা হচ্ছে নিম্নচাপ ব্যারো রিসিপ্টর। তাহলে এখন উচ্চচাপ ব্যারো রিসিপ্টরে আসি আমরা। আচ্ছা, সবার প্রথম প্রশ্ন যেটা আসতে পারে সেটা হচ্ছে উচ্চচাপ ব্যারো রিসেপ্টরগুলো কোথায় থাকে? সবসময় মাথায় রাখবে এটা দুইটা জায়গায় থাকে, একটা হচ্ছে অ্যাওর্টিক আর্চ আর একটা হচ্ছে ক্যারোটিড সাইনাস। ঠিক আছে, কি কি? একটা হচ্ছে অ্যাওর্টিক আর্চ আর একটা হচ্ছে ক্যারোটিড সাইনাস। এখন অ্যাওর্টিক আর্চটা আবার কি জিনিস? এই যে আমাদের হার্ট থেকে যে অ্যাওর্টাটা বের হয়, অ্যাওর্টাটা বের হয়ে ওইভাবে হচ্ছে একটা আর্চের মতো তৈরি করে, একটা ধনুকের মতো তৈরি করে, তারপর নিচে নেমে যায়। এটাকে বলা হয় হচ্ছে অ্যাওর্টিক আর্চ। তাহলে আমার এই জায়গায় হচ্ছে ব্যারো রিসেপ্টরগুলো থাকে এই অ্যাওর্টিক আর্চে। আর ক্যারোটিড সাইনাস কি জিনিস? ক্যারোটিড সাইনাস হচ্ছে এই যে ক্যারোটিড ধমনী একটু বাল্জড হয়ে যায় সেটাই। যেমন আমরা এই জায়গায় যদি হাত দেই তাহলে এখানে একটা পালস পাবো। ঠিক আছে, এটাই মূলত ক্যারোটিড সাইনাস। আচ্ছা, তাহলে উচ্চচাপ ব্যারো রিসেপ্টরগুলো কোথায় কোথায় থাকে? দুইটা জায়গায়, একটা হচ্ছে অ্যাওর্টিক আর্চ আরেকটা হচ্ছে ক্যারোটিড সাইনাস। তো এখান থেকে রিসিভ করলো, রিসিভ করে জিনিসটাকে কি করতে হবে? রিসিভ করে জিনিসটাকে কোনো একটা সেন্টারে পাঠাতে হবে। ঠিক আছে, এই যে সেন্টারটা কি? সেন্টারটা হচ্ছে মেডুলা। তাহলে আমার উচ্চচাপ ব্যারো রিসেপ্টরের জন্য রিসেপ্টর কি কি? অ্যাওর্টিক আর্চে থাকবে, ক্যারোটিড সাইনাসে থাকবে। ঠিক আছে, এগুলা কিন্তু অবশ্যই মনে রাখবে, এগুলো কিন্তু আর্চ আর সাইনাস, এগুলো বডি না। ঠিক আছে, কারণ কেমো রিসেপ্টরে হচ্ছে অ্যাওর্টিক বডি আর একটা ক্যারোটিড বডি, বাট এই ক্ষেত্রে কি? এই ক্ষেত্রে হচ্ছে অ্যাওর্টিক আর্চ আর হচ্ছে আমার ক্যারোটিড সাইনাস। অবশ্যই মনে রাখবা যেন বডি দিয়ে তোমরা কনফিউজ না হয়ে যাও। এরপরে হচ্ছে এটার সেন্টারটা কোথায়? এটার সেন্টারটা হচ্ছে মেডুলায়। ঠিক আছে, এখন মেডুলায় যে নিয়ে যাবে, মেডুলায় নিয়ে যাওয়ার জন্য আমার কি লাগবে? আমার নিউরন লাগবে। তো কোন নার্ভ আমার নিয়ে যায়? এই অ্যাওর্টা থেকে মেডুলাতে নিয়ে যায় হচ্ছে ভেগাস নার্ভ।
ঠিক আছে। আমরা জানি ভেগাস নার্ভের চারটা ব্রাঞ্চের মধ্যে একটা হচ্ছে কার্ডিয়াক ব্রাঞ্চ। এই কার্ডিয়াক ব্রাঞ্চটা হচ্ছে কোথায় নিয়ে যায়, এই সিগন্যালটাকে বা খবরটাকে মেডুলায় নিয়ে যায়। আচ্ছা, আর ক্যারোটিড সাইনাস থেকে কি নিয়ে যায়, আমার এই জায়গায় একটা নার্ভ আছে যেটার নাম হচ্ছে গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ। ঠিক আছে, গ্লোসা মানে জিহ্বা, ফ্যারিন্স মানে তোমরা জানো, ফ্যারিন্স মানে হচ্ছে গলবিল। আচ্ছা, এই গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ এই জায়গা থেকে, কারণ এটা আমার গলায় আছে, এখান থেকে নিয়ে চলে যাবে আমার সেন্টারে বা মেডুলায়। আচ্ছা, এরপরে মেডুলা কি করবে, মেডুলা হচ্ছে সিম্প্যাথিক নার্ভাস স্টিমুলেশন, প্যারাসিম্প্যাথিক নার্ভাস স্টিমুলেশন, এগুলোর মাধ্যমে হচ্ছে আমার উচ্চ রক্তচাপটা এটাকে কন্ট্রোল করবে। তাহলে ব্যারোরিসেপ্টর কয় প্রকার, দুই প্রকার, উচ্চচাপ নিম্নচাপ। উচ্চচাপ ব্যারোরিসেপ্টর কোথায় কোথায় পাওয়া যায়, অ্যাওর্টিক আর্চ, ক্যারোটিড সাইনাস। এটার সেন্টারটা কোথায়, মেডুলা। অ্যাওর্টিক আর্চ থেকে খবরটা কিভাবে যায়, ভেগাস নার্ভের মাধ্যমে। ক্যারোটিড সাইনাস থেকে কিভাবে যায়, গ্লোসোফেরেঞ্জিয়াল নার্ভের মাধ্যমে। এর চেয়ে বেশি এখান থেকে তোমাদের কিছু লাগবে না, জাস্ট আমি যে লাইনগুলো বললাম তোমরা সেগুলাই দাগায় ফেলবা, সেগুলাই মুখস্থ করে ফেলবা। এই লাইনগুলো যদি পড়তে পারো দ্যাটস মোর দেন এনাফ, বিশেষ করে এই টপিকে। আচ্ছা, এবার হচ্ছে নিম্নচাপ ব্যারোরিসেপ্টর। তো নিম্নচাপ ব্যারোরিসেপ্টর বোঝাই যাচ্ছে এটা কখন কাজ করবে, যখন চাপ কম। ঠিক আছে, এখন চাপ কমবে কখন, যখন ভলিউম কমে যাবে। যখন ভলিউম কমে যাবে তখন কি হবে, তখন হচ্ছে ব্লাড প্রেশারটাও আমাদের কমে যাবে। ব্লাড প্রেশার যখন কমে যাবে তখন মূলত কি হবে, আমার কিডনিতে ব্লাড ফ্লো যেটা ছিল, কিডনিতে ব্লাড ফ্লোটা আগের চেয়ে কমে যাবে। ঠিক আছে, কিডনিতে ব্লাড ফ্লোটা আগের চেয়ে কমে যাবে, আবার ব্রেইনেও ব্লাড ফ্লো কমে যাবে। আর হাইপোথ্যালামাসে কিছু রিসিপ্টর থাকে। ঠিক আছে, হাইপোথ্যালামাসে কিছু রিসিপ্টর থাকে যারা কি রিসিপ্ট করে, আমার আয়তন, যে আমার ব্লাডের ভলিউম কতটা আছে, এই হাইপোথ্যালামাসের আয়তন রিসিপ্টরগুলো কি হয়, তখন হচ্ছে এগুলো উদ্দীপ্ত হয়ে যায়। তাইলে কোনো কারণে আমার ব্লাডের ভলিউমটা কমে গেল, ধরো আজকে আমি একটা অ্যাক্সিডেন্ট করলাম, আমার এখান থেকে রক্ত বের হয়ে গেল, অথবা ডায়রিয়া বা ভমিটিং, যে কোনো কারণে আমার বডির ব্লাডের ভলিউমটা কমে যেতে পারে। তো ভলিউমটা যখন কমে যাবে তখন ব্লাড প্রেশারটাও কি হবে, কমে যাবে। আচ্ছা, তো এই কম ভলিউমটা হাইপোথ্যালামাসে গেল, তো হাইপোথ্যালামাসের আয়তন রিসিপ্টরগুলো বুঝতে পারবে আচ্ছা কোনো একটা সমস্যা আছে। ঠিক আছে, তো আয়তন রিসিপ্টরগুলো স্টিমুলেটেড হইলো। এখন আয়তন রিসিপ্টরগুলো যখন স্টিমুলেটেড হবে তখন এরা কি রিলিজ করবে, তখন এরা হচ্ছে এডিএইচ নামক একটা হরমোন রিলিজ করবে, যেটার আরেক নাম হচ্ছে ভেসোপ্রেসিন। ঠিক আছে, আচ্ছা, তাইলে এখন এখানে নিম্নচাপ ব্যারোরিসেপ্টর কখন কাজ করতেছে, যখন ব্লাড ভলিউম কমে গেছে, যখন ব্লাড প্রেশারটা কমে গেছে। এটার সেন্টারটা কোথায়, হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস থেকে কি রিলিজ করবে, অ্যান্টিডায়োরেটিক হরমোন অথবা ভেসোপ্রেসিন। আচ্ছা, এটা আমরা জানি যে কিছু কিছু হরমোন আছে যেগুলো হাইপোথ্যালামাস থেকে তৈরি হয়ে পশ্চাৎ পিটুইটারিতে জমা থাকে, দুইটা অক্সিটোসিন, ভেসোপ্রেসিন। এর মধ্যে এটা হচ্ছে এরকম, তাহলে এটা মূলত তৈরি হয় কোথায়, হাইপোথ্যালামাসে, জমা থাকে কোথায়, পশ্চাৎ পিটুইটারিতে। ঠিক আছে, এরপরে হচ্ছে অ্যান্টিডায়োরেটিক হরমোন যখন দেখা যায় আয়তন রিসেপ্টরগুলো স্টিমুলেটেড হয়েছে তখন হচ্ছে রিলিজ করে। এখন এর কাজ কি, অ্যান্টিডায়োরেসিস। ঠিক আছে, তাহলে এ হচ্ছে সোডিয়াম, তারপরে হচ্ছে ওয়াটার, এগুলোর যে রিঅ্যাবজর্পশনটা ছিল সেই রিঅ্যাবজর্পশনটাকে বাড়ায় দিবে। ঠিক আছে, এই পুনঃশোষণ করবে সোডিয়াম আর একটা হচ্ছে পানিকে। আর যদি করে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমার ব্লাডের ভলিউমটা আগের মতো আবার ফিরে আসবে। ঠিক আছে, ব্লাডের ভলিউমটা বেড়ে যাবে, এটা গেল একটা। আচ্ছা, আবার কিডনিতে যখন ব্লাড ফ্লো কমে যায় তখন কিডনি কি রিলিজ করে, তখন কিডনি হচ্ছে রেনিন রিলিজ করে। ঠিক আছে, কিডনি কি রিলিজ করবে, কিডনি রেনিন রিলিজ করবে। এই রেনিন রিলিজ করার পরে রেনিন কি করবে, রেনিন ব্লাডে হচ্ছে অ্যানজিওটেনসিনোজেন নামক একটা জিনিস ঘুরে সবসময়। এটা একটা প্রোটিন যেটা তৈরি হয় হচ্ছে লিভার থেকে। তাহলে এনজিওটেনসিনোজেন কোথা থেকে তৈরি হলো, লিভার থেকে। আচ্ছা, এই এনজিওটেনসিনোজেনকে রেনিন কি করে, এনজিওটেনসিন 1 এ রূপান্তর করে, এনজিওটেনসিন 1 এ রূপান্তর করে। আবার এই এনজিওটেনসিন 1টা ব্লাডের মধ্যে দিয়ে ঘুরতে 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 দিয়ে যখন ফুসফুসে যায়, ফুসফুসে একটা এনজাইম থাকে, এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম, এটা দিয়ে সেটা হচ্ছে এনজিওটেনসিন 2 এ রূপান্তরিত হয়। এই এনজিওটেনসিন 2 এ যখন রূপান্তরিত হয় তখন হচ্ছে পুনঃশোষণ বাড়ায়, এডিএইচ ক্ষরণ বাড়ায়, অ্যালডোস্টেরন ক্ষরণ বাড়ায়, রক্তনালীকে সংকোচন করে। এসব করার মাধ্যমে আলটিমেটলি কি হয়, আলটিমেটলি হচ্ছে আমার ব্লাডের ভলিউমটাকে বাড়ায় দেয়। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসে যে দেখো এটা কয়টা তন্ত্রের উপর কাজ করে, এ কিন্তু রেচন তন্ত্রের উপরও কাজ করতেছে, আবার একইভাবে আমার যে সংবহন তন্ত্রের উপরও কাজ করতেছে। এই ব্লাড প্রেশার নিয়েও কাজ করতেছে, ব্লাডের ভলিউম নিয়েও কাজ করতেছে, কিন্তু আমার উচ্চচাপ কিন্তু এত কিছু নিয়ে কাজ করেনি। আচ্ছা, তাহলে এখন টু সামারাইজ আমি জাস্ট প্রশ্নগুলো বলি, সেটা হচ্ছে নিম্নচাপ ব্যারোরিসেপ্টরের ক্ষেত্রে এই যে সেন্টার কোনটা, সেক্ষেত্রে হচ্ছে আমি বলতে পারবো হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস থেকে কোন হরমোনটা আসে, এই ক্ষেত্রে ভেসোপ্রেসিন অথবা অ্যান্টিডায়োরেটিক হরমোন। ঠিক আছে, এডিএইচ। আচ্ছা, এই হরমোনগুলো মূলত থাকে কোথায়, থাকে হচ্ছে পশ্চাৎ পিটুইটারিতে। হাইপোথ্যালামাস থেকে তৈরি হয়, হয়ে পশ্চাৎ পিটুইটারিতে জমা হয়। যখন আয়তন রিসেপ্টরগুলো স্টিমুলেটেড হয় তখন হচ্ছে সিগন্যালের সাথে ভেসোপ্রেসিনটা রিলিজ করে। এর কাজ কি, এর কাজ হচ্ছে সোডিয়াম এবং পানি পুনঃশোষণ এবং ব্লাড ভেসেলকে সংকুচিত করা। আচ্ছা, এটা গেল একটা। আবার কি হয়, যখন কিডনিতে ব্লাড ফ্লো কমে যায় তখন কিডনি থেকে কি রিলিজ হয়, রেনিন রিলিজ হয়। ঠিক আছে, কোন কমপ্লেক্স থেকে, জাক্সটা গ্লোমেরুলার কমপ্লেক্স, জাক্সটা গ্লোমেরুলার
কমপ্লেক্স। জাক্সটা শব্দের অর্থ হচ্ছে কাছে, আর গ্লোমেরুলাসের কাছে, তাই এটাকে বলা হয় জাক্সটা গ্লোমেরুলার কমপ্লেক্স। কি রিলিজ হচ্ছে? রেনিন রিলিজ হচ্ছে। এই রেনিনটা কি করবে? ব্লাডে অ্যানজিওটেনসিনোজেন লিভারে সবসময় হচ্ছে ঘুরতে থাকে, এটাকে হচ্ছে কনভার্ট করে অ্যানজিওটেনসিন 1 এ রূপান্তর করবে। আর এরপরে অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম এটা কোথায় থাকতেছে? এটা থাকতেছে হচ্ছে ফুসফুসে। এই ফুসফুসে অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম দিয়ে এটা হচ্ছে অ্যানজিওটেনসিন 2 এ রূপান্তরিত হবে। আচ্ছা, এরপরে হচ্ছে এটা কাজ করবে। তাহলে এখান থেকে প্রশ্ন হচ্ছে ব্যারোরিসেপ্টর কয় প্রকার? 2 প্রকার, উচ্চচাপ এবং নিম্নচাপ। নিম্নচাপ ব্যারোরিসেপ্টরের আরেক নাম কি? আরেক নাম হচ্ছে ভলিউম ব্যারোরিসেপ্টর, ঠিক আছে, বা আয়তন ব্যারোরিসেপ্টর। কারণ এরা শুধুমাত্র চাপ নিয়ে কাজ করতেছে না, এর সাথে সাথে ব্লাডের ভলিউম নিয়েও কাজ করতেছে। আচ্ছা, তাহলে এখান থেকে একটা কোশ্চেন কমনলি আসে, রেনিন কোথা থেকে আসে? রেনিন আসে হচ্ছে জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স অফ কিডনি থেকে। এনজিওটেনসিনোজেন কোথা থেকে আসে? এটা আসে লিভার থেকে। অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম কোথা থেকে আসে? এটা থাকে হচ্ছে ফুসফুসে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের একই সাথে রক্ত সংবহন তন্ত্র এবং আয়তন, রক্তের আয়তন আর হচ্ছে কিডনির উপর কাজ করে কোনটা? ঠিক আছে, এটা হচ্ছে আমার নিম্নচাপ ব্যারোরিসেপ্টর। এই হচ্ছে ব্যারোরিসেপ্টর থেকে প্রশ্ন। ঠিক আমি সামারাইজ করতে যেই প্রশ্নগুলো বললাম, তোমরা যদি অন্তত সেই প্রশ্নগুলো পড়ে ফেলো, সেক্ষেত্রে এটা হচ্ছে মোর দ্যান এনাফ। এর চেয়ে বেশি কিছু তোমাদের এখান থেকে আসবে না। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা একটা টপিকে চলে যাই, সেটা হচ্ছে সংবহন। ঠিক আছে, যে আমাদের সংবহন তন্ত্রের মধ্যে কি কি ধরনের সংবহন তন্ত্র আছে। আচ্ছা, তাহলে সংবহন তন্ত্র মূলত 2 ধরনের হইতে পারে, একটা হচ্ছে বদ্ধ, আরেকটা হচ্ছে মুক্ত। তো এখন তোমরাই জানো খুব ভালো করে যে মানুষেরটা কি, মুক্ত নাকি বদ্ধ। তোমরা যখন হচ্ছে ঘাসফড়িং পড়ছো তখন দেখছো ব্লাডটা কি হয়ে যায়, ব্লাডটা ওদের যে বডির ক্যাভিটিগুলো আছে এই ক্যাভিটির মধ্যে দিয়ে যাওয়া আসা করে, কোনো ধরনের রক্তনালী ওদের মধ্যে নাই। এ কারণে এটাকে বলা হচ্ছে কি মুক্ত সংবহন তন্ত্র। ঠিক আছে, মুক্ত সংবহন তন্ত্র কার কার দেখা যায়? আর্থ্রোপোডার দেখা যায়, এরপর হচ্ছে মলাস্কা দেখা যায়, এই গেল। আর বদ্ধ সংবহন তন্ত্র কি? যে ক্ষেত্রে ব্লাডটা হচ্ছে কোনো একটা নালীর মধ্য দিয়ে যায়, এরকম ভাবে কোনো উন্মুক্ত কোনো গহ্বরে উন্মুক্ত হবে না, সেক্ষেত্রে এটাকে বলা হয় বদ্ধ সংবহন তন্ত্র। কার কার দেখা যায়? দেখা যায় হচ্ছে অ্যানিলিডা আর হচ্ছে অবশ্যই কর্ডাটা, মানুষের ক্ষেত্রেও তাইলে বদ্ধ সংবহন। আচ্ছা, তাহলে গেল সংবহন। মানুষের সংবহনটা কি ধরনের সংবহন? এটা হচ্ছে বদ্ধ সংবহন। কার কার বদ্ধ সংবহন দেখা যাচ্ছে? অ্যানিলিডা আর একটা হচ্ছে কর্ডাটা। ঠিক আছে, অ্যানিলিডা আর কর্ডাটার ক্ষেত্রে বদ্ধ সংবহন দেখা যায়। এছাড়াও মানুষের সংবহনকে কয় ভাগে ভাগ করা যায়? মানুষের সংবহনকে ভাগ করা যায় হচ্ছে 4 ভাবে। এখন কি কি ভাবে ভাগ করা হয়েছে? সবার প্রথমটা হচ্ছে সিস্টেমিক। ঠিক আছে, প্রথমটা কি? প্রথমটা হচ্ছে সিস্টেমিক। এরপরে কি? এরপরে হচ্ছে পালমোনারি, এরপরে করোনারি, আর আরেকটা হচ্ছে পোর্টাল। এর মধ্যে সিস্টেমিক সম্পর্কে আমি আগেও বলছি, পালমোনারি সম্পর্কেও বলছি, করোনারি সম্পর্কে আর পোর্টাল সম্পর্কে আমরা এখন ভালোভাবে জানবো। তাহলে সিস্টেমিক সংবহনটা কি? মূলত হচ্ছে আমি জানি লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা অ্যাওর্টার মাধ্যমে বের হয়ে গোটা বডিতে চলে যায়। এরপরে গোটা বডি থেকে সেটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা সুপিরিয়র ভেনা ক্যাভা, ইনফিরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে আমার ফিরে আসতেছে কোথায়? ফিরে আসতেছে হচ্ছে আমার রাইট অ্যাট্রিয়ামে। এই গেল হচ্ছে আমার সিস্টেমিক। তাহলে এই যে এখান থেকে ব্লাডটা বের হইলো, হয়ে হচ্ছে গোটা বডিতে এখানে যায় হচ্ছে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড তৈরি করলো, এই কার্বন ডাইঅক্সাইডটাকে নিয়ে সুপিরিয়র ভেনা ক্যাভা, ইনফিরিয়র ভেনা ক্যাভা ঢুকলো। এই হচ্ছে আমার সিস্টেমিক সংবহন। কোথা থেকে শুরু হয়েছে? তাহলে এখান থেকে শুরু হয়েছে। ঠিক আছে, আমার যে লেফট ভেন্ট্রিকল থেকে শুরু হয়েছে আর আমার রাইট অ্যাট্রিয়ামে এসে শেষ হয়েছে, গেল। আর এখানে কি রিলেটেড? এখানে হচ্ছে আমার মহাধমনী লাগবে, নিম্ন এবং ঊর্ধ্ব মহাশিরা বা সুপেরিয়র ইনফেরিয়র ভেনা ক্যাভা লাগবে, গেল। আর এখানে শিরা কার্বন ডাইঅক্সাইড নিয়ে যায় আর ধমনী অক্সিজেন নিয়ে যায়, শেষ। এবার পালমোনারিটা কি? আমি জানি রাইট অ্যাট্রিয়াম থেকে এটা রাইট ভেন্ট্রিকলে আসবে, এরপরে হচ্ছে এটা কোথায় চলে যাবে? ফুসফুসে চলে যাবে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আদান প্রদানের জন্য, তারপরে আবার এখানে ফিরে আসবে। এইটুকু, এটাকে বলা হচ্ছে পালমোনারি সংবহন। ব্যতিক্রম কি? সিস্টেমিক সংবহনে রক্তচাপ তুলনামূলক বেশি, পালমোনারি সংবহনে রক্তচাপ তুলনামূলক কম। সিস্টেমিক সংবহন গোটা বডিতে ব্লাড সাপ্লাই দেয়, আর পালমোনারি সংবহন শুধুমাত্র কোথায়? ফুসফুসে যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের মধ্যে আদান প্রদানটা করে। তারপরে সিস্টেমিক সংবহনের শিরা কি নিয়ে যায়? কার্বন ডাইঅক্সাইড নিয়ে যায়। পালমোনারি সংবহনে কি নিয়ে যায়? অক্সিজেন নিয়ে যায়। এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যতিক্রম। তাহলে পালমোনারি শিরা কি নিয়ে যায়? পালমোনারি শিরা হচ্ছে নিয়ে যায় অক্সিজেন। আর পালমোনারি ধমনী কি নিয়ে যায়? পালমোনারি ধমনী নিয়ে যায় হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে করোনারি সংবহন। করোনারিটা কি জিনিস? এটা হচ্ছে এখন আমার হার্ট আমার গোটা বডিকে ব্লাড সাপ্লাই দিল, ফুসফুসে ব্লাড সাপ্লাই দিল, তার নিজে তো ব্লাড সাপ্লাই লাগবে। সে যদি নিজে খাইতে না পায় সেক্ষেত্রে হচ্ছে মানুষকে খাওয়াবে কি? আচ্ছা, তো সেক্ষেত্রে তার জন্য যে ব্লাড সাপ্লাই, এটাই হচ্ছে করোনারি সংবহন। ঠিক আছে, হার্টের চেম্বারেও ব্লাড থাকে, বাট এখান থেকে এই মার্সেলগুলা ব্লাড সাপ্লাই পায় না বা নিউট্রিশন পায় না, এই কারণে হার্টের আলাদা একটা ব্লাড সাপ্লাই প্রয়োজন আছে। এই ব্লাড সাপ্লাইটাই দেয় হচ্ছে করোনারি সংবহন। ঠিক আছে, তাহলে হৃৎপিণ্ডের গাত্রে রক্ত সরবরাহ করে কে? করোনারি ধমনী।
ঠিক আছে, হৃৎপিণ্ডর গাত্র থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত নিয়ে যায় কে, সেক্ষেত্রে হচ্ছে করোনারি শিরা। গেল হচ্ছে আমার করোনারি। তাহলে করোনারির মূল কাজ কি, সেটা হচ্ছে হার্টে ব্লাড সাপ্লাই দিচ্ছে এবং হার্ট থেকে নিয়ে যাচ্ছে। এবার হচ্ছে পোর্টাল। ঠিক আছে, এই টপিকটা তোমরা আগে ভালোভাবে ক্লিয়ার করো। পোর্টাল জিনিসটা কি, ধরো আমার দুই দিকে দুইটা কৈশিক জালিকার নেটওয়ার্ক আছে, এদিকে একটা নেটওয়ার্ক, এদিকে একটা নেটওয়ার্ক। এই দুইটা নেটওয়ার্কের মাঝখানে যদি কেউ কানেক্ট করে তাহলে এটাকে বলা হয় হচ্ছে পোর্টাল সংবহন। ঠিক আছে, দুই দিকে দুইটা কি থাকবে, কৈশিক জালিকার নেটওয়ার্ক থাকবে, মানে দুইটা পোর্ট থাকবে, এটাকে যদি কেউ কানেক্ট করে সেক্ষেত্রে এটাকে বলা হয় পোর্টাল সংবহন। যেমন কোথায় দেখা যায়, ধরো এটা হচ্ছে আমার অন্ত্র, ধরে নাও আমার চিত্র আঁকা খুব একটা ভালো না, এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে এখানে হচ্ছে আমার লিভারও এরকম কিছু কৈশিক জালিকা আছে। তো এই অন্ত্র আর লিভারকে কানেক্ট করা একটা ভেইন, যেটার নাম হচ্ছে পোর্টাল ভেইন। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে পোর্টাল সংবহন। এই যে এখানেও কৈশিক জালিকা ছিল, এখানেও কৈশিক জালিকা ছিল, দুইটাকে সে কানেক্ট করলো। এখন এটা কেন দরকার, ধরো আমার এই যে খাবারগুলো আছে, এই খাবারগুলোকে আমার কি করতে হবে, যেই জিনিসটুকু শোষিত হইলো সেই জিনিসটুকু হচ্ছে আমার ল্যাবরেটরিতে পাঠাইতে হবে। তারপর ল্যাবরেটরি চুজ করবে যে সেটা দিয়ে আমি কি করব, সেটাকে কি আমি জমা রাখবো, নাকি সেটাকে দিয়ে আমি শক্তি বানাবো, নাকি সেটা দিয়ে প্লাজমা প্রোটিন বানাবো, না অন্য কিছু বানাবো। তো এই কাজটাই করা হচ্ছে পোর্টাল সংবহনে, যে শোষিত খাদ্য সব কিছু কোথায় নিয়ে আসে, আমাদের যে জৈব রসায়নাগার, ঠিক আছে, আমাদের লিভারে নিয়ে আসে। তাহলে পোর্টাল সংবহনের কাজ কি, শোষণকৃত খাদ্যবস্তুকে লিভারে নিয়ে আসে। এছাড়া আমি আগের ক্লাসে অনেকবার বলছি যে প্লাজমা প্রোটিন কে তৈরি করে, প্লাজমা প্রোটিন তৈরি করে হচ্ছে লিভার। এই লিভার প্লাজমা প্রোটিন তৈরি করার পর এগুলো কোথায় রিলিজ করে দেয়, এই যে পোর্টাল ভেইনে রিলিজ করে দেয়। এছাড়া আমাদের যে রেচন বর্জ্য, ঠিক আছে, এটা ভালোভাবে বলছিলাম যে ইউরিয়া কোথায় তৈরি হয়, ইউরিয়া তৈরি হয় হচ্ছে যকৃতে। তো এই যে অ্যামিনো অ্যাসিড বা যা কিছু আছে রেচন বর্জ্যগুলা সব কিছু আসে কোথায়, সব কিছু আসে হচ্ছে লিভারে। লিভারে অ্যামোনিয়াটা আসে, এই অ্যামোনিয়ার সাথে লিভার তখন কার্বন ডাইঅক্সাইডটাকে কানেক্ট করে তৈরি করে কি, তখন তৈরি করে ইউরিয়া। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে পোর্টাল সংবহনের ইম্পর্টেন্স। কি কি, সবার প্রথমে হচ্ছে আমার শোষিত খাদ্যবস্তু এখান থেকে এখানে নিয়ে আসতেছে, এরপরে কি প্লাজমা প্রোটিনগুলোকে ব্লাডে রিলিজ করতেছে, এরপরে কি আমার রেচন বর্জ্যগুলো আদান প্রদান বা রেচন বর্জ্য তৈরি, এই ক্ষেত্রে হচ্ছে হেল্প করতেছে। তাহলে এই গেল হচ্ছে সংবহন। আমাদের দেহে কয় ধরনের সংবহন, 4 ধরনের, সিস্টেমিক আর পালমোনারি, এটা সম্পর্কে তোমরা পরিচিত। করোনারিটা কি, করোনারিটা হচ্ছে যেটা হার্টের মাসেলে সাপ্লাই দেয়, আর পোর্টালের ইম্পর্টেন্স আমি এখনই বললাম। ঠিক আছে, তবে এখান থেকে অনেক সময় হচ্ছে তোমাদের অ্যারো দিয়ে আসতে পারে, ঠিক আছে, যে নিচের কোনটি সিস্টেমিক সংবহনের ফ্লোচার্ট নয়, নিচের কোনটি পালমোনারি সংবহনের সঠিক ফ্লোচার্ট নয়। আচ্ছা, এছাড়া আরেকটা প্রশ্ন কি, যে মানুষের সংবহন কি ধরনের, মুক্ত নাকি বদ্ধ, এটা তো আমি বললাম, মানুষের সংবহনটা হচ্ছে অবশ্যই বদ্ধ ধরনের। আর মুক্ত কার কার দেখা যায়, মুক্ত দেখা যাচ্ছে হচ্ছে মলাস্কা, আর একটা হচ্ছে আর্থ্রোপোডা।